আপনি যদি জীবনে অনেক কষ্টের মাঝে থেকেও এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চান, তাহলে আজকের এই মুভিটি আপনার একবার হলেও দেখা উচিত। মুভির নাম কুইন অফ গেটওয়ে। এই মুভিটি একটি জীবন বদলে দেওয়ার সত্য গল্প। উগান্ডার একটি বস্তির মেয়ের দাবায় গ্র্যান্ডমাস্টার হবার গল্প। কথা দিচ্ছি, মুভির গল্পটি একটু লম্বা হলে আপনার হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি একটি সফলতার সত্য গল্প। সাল 2011। একটি মেয়ে রেডি হচ্ছিল। এই মেয়েটির নাম ফিওনা, আমাদের মুভির প্রধান চরিত্র। সে তার সামনে থাকা একজন লোককে জিজ্ঞেস করে, আমি কি প্রস্তুত? লোকটি উত্তর দেয়, এটাই তোমার জায়গা। ফিওনা একটি হলরুমে প্রবেশ করে। এখানে একটি দাবা টুর্নামেন্ট চলছিল। অনেক দেশ থেকে প্লেয়ার এসেছে এখানে। ফিওনার প্রতিপক্ষ ছিল খুব বড় একজন নামি দামি খেলোয়াড়। এটা ছিল মূলত এই মুভির শেষ অংশ। ফিওনার গ্র্যান্ডমাস্টার হবার পেছনের গল্পটা শুরু হয়েছিল 2007 সালে উগান্ডার রাজধানী কাম্পালার ছোট্ট একটি এলাকার নাম ক্যাটোয়ে। এখানকারই একটি বস্তিতে ফিওনা তার 4 ভাই বোন আর তার মাকে নিয়ে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকে। তার বাবা অনেক আগেই মারা গিয়েছেন। ফিওনাদের পরিবারের আয়ের উৎস হচ্ছে ভুট্টো বিক্রি করা। ফিওনার তার ছোট ভাই ব্রায়ান স্থানীয় পাইকারি বাজারে যে ভুট্টো কিনে নিয়ে আসে। এই মেয়েটি হচ্ছে ফিওনাদের বড় বোন নাইট। তার সাথে আবার এই বস্তিরই একটি বখাটে ছেলের সাথে প্রেম রয়েছে, যেটা ফিওনার মা একদমই পছন্দ করেন না। কিছুক্ষণের মধ্যে সেই ছেলেটি বাইক নিয়ে এসে সেখানে হাজির হয়, আর সে দূর থেকে নাইটকে ডাকতে থাকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য। নাইট এক কথায় রাজি হয়ে যায়। তখন ফিওনার মা ছেলেটির কাছে যায় আর তাকে অনেক বকাঝকা করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আসে স্থানীয় একটি খেলার মাঠে। এখানে বাচ্চাদের ফুটবল খেলা শেখানো হয়। এই লোকটির নাম রবার্ট, যিনি কিনা খুব শিক্ষিত এবং ভালো মানের একজন কোচ, কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না দেখে তার কোনো চাকরি হচ্ছে না। রবার্ট সবসময় চায় এলাকার বাচ্চারা খেলাধুলা শিখে তাদের ভাগ্যের পরিবর্তন করুক, আর এই জন্য তার সহকারী কোচ তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। এদিকে দেখা যায় ফিওনার তার ছোট ভাই বাজারে গাড়িতে গাড়িতে ভুট্টো বিক্রি করছিল, কিন্তু বেশিরভাগ মানুষই ভুট্টো কিনতে রাজি হচ্ছিল না। ছোট ভাই ব্রায়ান অনেক কষ্টে ভুট্টোগুলো বিক্রি করে টাকাগুলো তার বড় বোন ফিওনার হাতে বুঝিয়ে দেয়। ফিওনা জিজ্ঞেস করে, তুই প্রত্যেকদিন তাড়াতাড়ি ভুট্টো বিক্রি করে কোথায় যাস? ব্রায়ান কোনো উত্তর দেয় না। ব্রায়ান মূলত ওখান থেকে সেই ফুটবল মাঠে আসে আর মাঠের পাশে বসেই খেলা দেখতে থাকে। তখন কোচ রবার্ট তাকে জিজ্ঞেস করে, তুমি প্রত্যেকদিন খেলা দেখো, কিন্তু ফুটবল খেলতে কেন যাও না? ব্রায়ান বলে, পা ভেঙে যাবার ভয়ে। আমার পা ভেঙে গেলে তা চিকিৎসা করার মতো টাকা আমার পরিবারের কাছে নেই। কোচ রবার্ট তখন কিছুটা ভেবে বলে, তাহলে তোমাদের অন্য একটি খেলার নাম বলতে পারি। দাবার নাম কি তোমরা শুনেছ? দাবা খেলতে কোনো রকমের শারীরিক পরিশ্রম করতে হয় না, দরকার শুধু মেধা শক্তি। ব্রায়ান বলে, আমি এই খেলা খেলতে চাই না। তখন রবার্ট তাকে একটি গল্প শোনায়। সে যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন বড়লোকের ছেলেরাই দাবা খেলতো। দাবা আসলে বড়লোকদের খেলা, আর সেই দাবা খেলাটা খুব ভালোভাবে শিখে সেই সব বড়লোক ছেলেদের হারাতো, আর সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সে তার পড়াশোনার খরচ চালাতো। টাকা ইনকাম করা যায় এই কথা শুনে বাচ্চা ছেলে ব্রায়ান এই খেলা শিখতে রাজি হয়ে যায়। পরদিন থেকে ব্রায়ান দাবা শেখার জন্য একটি জায়গায় যেতে থাকে। আজ বড় বোন ফিওনা তাকে ফলো করছে যে ব্রায়ান আসলে কোথায় যায়। কোচ রবার্ট একটি ঘরের মধ্যে বাচ্চাদের দাবা খেলা শেখান। এখানে অনেক বাচ্চারা আসে। ফিওনা সবকিছুই দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু ফিওনাকে রবার্ট দেখে ফেলে। সে ফিওনাকে ভেতরে ডাক দেয়। ফিওনা সংকোচমনা মন নিয়ে ভেতরে ঢোকে, কিন্তু ওখানে থাকা বাচ্চারা ফিওনাকে খেপাচ্ছিল, কারণ ফিওনা তো কাজ করে এসেছে, তাই তার শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছিল। ফিওনা এক পর্যায়ে সহ্য করতে পারে না। তখন সে ওখানে থাকা একটি ছেলের সাথে মারামারি শুরু করে। এক পর্যায়ে কোচ রবার্ট ফিওনাকে থামতে বলে, আর ফিওনাকে সে সামান্য কিছু খাবার খেতে দেয়। খাবারটা আপনার আমার চোখে সামান্য হলেও ফিওনার চোখে ছিল তা অমূল্য, তাই সে খুব তৃপ্তি নিয়ে খাবারটা খেতে থাকে। এরপর রবার্ট তার খুব ভালো একজন স্টুডেন্টকে দায়িত্ব দেয় ফিওনাকে খেলা শেখানোর জন্য। মেয়েটি প্রথমে ফিওনাকে দাবার কোর্টের গুটিগুলোর নাম শেখাচ্ছিল আর কোনটার কি কাজ তা বোঝাচ্ছিল। ওই দিন ফিওনা বস্তিতে ফিরে খুব ভালোভাবে গোসল করেছিল, কারণ ঘামের গন্ধের জন্য তাকে আজ অপমানিত হতে হয়েছে। ফিওনা আর তার ছোট ভাই ব্রায়ানের এখন মাথার মধ্যে শুধু দাবার চিন্তা, তাই ওই দিন রাতে তারা কোনো খাবারও খায় না। পরদিন আবারও সময় মতো ফিওনা খেলা শিখতে চলে যায়। সেই মেয়েটি এবার ফিওনাকে দাবার আরো অনেক নতুন নিয়ম কানুন শেখায়। ওই দিন রাতের বেলা ফিওনা বাসায় ছিল। তখন তার বড় বোন নাইট সেখানে আসে। নাইট এখন আর এই বাসায় থাকে না, সেই বস্তিরই অন্য একটি ছেলের সাথে থাকে। ফিওনা তার বোনকে বুঝায় বাড়ি ফিরে আসতে, কিন্তু তার বোন সেখান থেকে চলে যায়। পরদিন কোচ রবার্ট সবাইকে দাবা খেলাটাকে অন্যভাবে শেখাতে থাকে। সে সবাইকে জিজ্ঞেস করে, তোমরা যে প্রতিদিন সকালে পানি আনতে যাও, তোমরা কি এমনি এমনি চলে যাও নাকি কোনো প্ল্যানিং করে যাও? তখন ব্রায়ান বলে, আমরা প্ল্যানিং করে বের হই, যাতে করে আমরা পানিটা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। পাশে থাকা আরেকটি ছেলে বলে, আমি তো তাড়াতাড়ি পানি আনতে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা বেছে নেই। রবার্ট বলে, এক্স্যাক্টলি, দাবা খেলাটাও একটা প্ল্যানিং। রবার্ট এবার দাবার কোর্টের মধ্যে কিছু গুটি নিজের মতো করে সাজায় আর হাতিটাকে একদম কর্নারে রাখে, আর বাচ্চাদের জিজ্ঞেস করে এই হাতিটাকে কি বাঁচানো সম্ভব। প্রথম দেখে সবাই বলে দেয় এটা অসম্ভব, হাতিটা তো মারা পড়বেই। তখন কোচ রবার্ট বলে, তোমরা আরেকটু ভালো করে দেখো, একটু সময় নিয়ে ভাবো। তখন বাচ্চাগুলো ভাবতে থাকে। এরই মধ্যে একটি বাচ্চা বলে ওঠে, হাতিটাকে ওই কোর্টে নিলে হাতিটা
হাতিটা বেঁচে যাবে। রবার্ট বলে এক্স্যাক্টলি। প্রথম দেখায় মনে হচ্ছিল হাতিটা বাঁচবে না, কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখা গেল হাতিটাকে বাঁচানো সম্ভব। তাই এই খেলায় কোনো ডিসিশন তাড়াহুড়া করে নেওয়া যাবে না, এই বিষয়টা সব সময় মাথায় রাখতে হবে। কোচ রবার্ট সেখান থেকে তার ওয়াইফকে নিতে আসে। তার ওয়াইফ গরিব বাচ্চাদের একটি স্কুলে পড়ান। রবার্ট তার ওয়াইফকে ফিওনার কথা বলে। ফিওনার কথা শুনে তার ওয়াইফ খুশি হয়। রবার্টদের একটি বাচ্চা রয়েছে। রবার্ট বাসায় ফিরেই তার বাচ্চাকে আদর করতে থাকে। এই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে রবার্টের অনেক চিন্তা। তার ওয়াইফ তাকে আশ্বস্ত করে, তুমি এত চিন্তা করো না। রবার্ট বলে, আমি চাই না বড় হয়ে আমার বাচ্চা আমার মতো সমস্যা ফেস করুক। ওর জন্য একটি ভালো ভবিষ্যৎ আমাকে নিশ্চিত করতেই হবে। তাই রাতের বেলা রবার্ট খবরের কাগজে চাকরির বিজ্ঞাপন দেখতে থাকে। আর পরদিন সকালবেলা রবার্ট একটি ইন্টারভিউ দিতে যায়। রবার্ট ছিল তার কলেজ টপার। রবার্টের কথাবার্তায় ওখানে থাকা লোকটি খুবই ইমপ্রেসড হয়, কিন্তু রবার্টের চাকরিটা এক্ষুনি হচ্ছে না। লোকটি রবার্টকে আশ্বস্ত করে কখনো সুযোগ আসলে সে রবার্টের একটি চাকরির ব্যবস্থা করে দিবে। এদিকে দেখা যায় ফিওনা আর ব্রান দুই ভাই বোন নিজেদের ঘরের সামনে নিজেদের মধ্যে করেই একটি দাবার কোর্ট বানিয়েছে। ইটের টুকরো দিয়ে বানিয়েছে গুটিগুলো। দাবা খেলাটা এখন এই দুই ভাই বোনের নেশায় পরিণত হয়েছে, কিন্তু ফিওনা বারবারই ব্রানের কাছে হেরে যাচ্ছিল। ব্রান সেখান থেকে চলে গেলে ফিওনা বোঝার চেষ্টা করছিল যে সে কেন বারবার হেরে যাচ্ছে। সে তার প্রত্যেকটা হারের কারণ খুঁজে খুঁজে বের করছিল। এভাবে 2008 সাল চলে আসে। ফিওনা এখন দাবা খেলাটা অনেক ভালোই খেলে। আজ ফিওনা তাদের মধ্যে সব থেকে ভালো খেলোয়াড়টির সাথে দাবা খেলতে বসেছে। ওখানে সবাই নিশ্চিত যে ওই ছেলেটাই জিতবে। খেলা চলতে থাকে। কোচ ব্রায়ানও দূর থেকে খেয়াল রাখছিল, সেও জানে ওই ছেলেটাই জিতবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ফিওনা খেলাটি জিতে যায়। সেই ছেলেটি রাগ করে সেখান থেকে চলে যায়। কোচ ব্রায়ানও খুবই অবাক হয়ে যান। তিনি ফিওনাকে জিজ্ঞেস করেন, তুমি এই জটিল চালগুলো কোথা থেকে শিখেছো? তুমি কি কোনো বই পড়েছো? ফিওনা জানায়, স্যার আমি বই পড়তে পারি না। রবার্ট বলে, তাহলে তুমি এই চালগুলো নিজে চিন্তা করেই দিয়েছো। এরই মধ্যে পেছন থেকে ব্রায়ান বলে ওঠে, স্যার আমরা আর কতদিন নিজেদের মধ্যে খেলবো? আমরা বাইরের মানুষদের সাথে খেলতে চাই, ওইসব বড় লোকদের ছেলে মেয়েদের সাথে খেলতে চাই যাদের সাথে আপনি খেলে টাকা ইনকাম করতেন। রবার্ট বলে, সময় হলে সবকিছুই হবে। পরের দৃশ্যেই দেখা যায় রবার্ট উগান্ডার দাবা অ্যাসোসিয়েশনের অফিসে বসে আছে। সেখানে থাকা রিসেপশনিস্ট মহিলাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি রবার্টকে আগে থেকেই চেনেন, কারণ রবার্ট এই অফিসে আগে অনেকবারই এসেছে। মহিলাটি কিছুক্ষণ পর ভেতরে থাকা তার বসকে যেয়ে বলে, স্যার নাছরবান্ধ এখনো বসে আছে, সে আপনার সাথে কথা না বলে যাবে না। তখন রবার্টকে ভেতরে ডাকা হয়। রবার্ট তখন প্রধানকে বুঝিয়ে বলে, উগান্ডায় যে বাচ্চাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় দাবার, সেখানে ওই বস্তির বাচ্চাগুলো অংশগ্রহণ করবে। প্রধান অনেকটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ওই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করে তারা সবাই ভদ্র পরিবারের সন্তান, আর ওই বস্তির ছেলেগুলোর শরীর থেকে তো ঘামের গন্ধ আসে। রবার্ট বলে, দেখুন ওদের টাকার অভাব, পরিবার আর জীবিকার জন্যই ওরা বাইরে কষ্ট করে, তাই ওদের শরীর থেকে ঘামের গন্ধ আসে। প্রধান তখন হেসে বলে, তাহলে তো হলোই, তুমি তো ভালো করেই জানো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য 500 টাকা করে দিতে হয়। রবার্ট তখন উল্টো বলে, তাহলে আপনি এটা বললেন আমি যদি বাচ্চাগুলোর টাকা ম্যানেজ করতে পারি তাহলে ওরা অংশগ্রহণ করতে পারবে। এটা বলে রবার্ট সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর পরের দৃশ্যেই দেখা যায় রবার্ট ফুটবলের ড্রেস পরে ট্রেন লাইন ধরে স্থানীয় মাঠের দিকে যাচ্ছে। এখানে স্থানীয়ভাবে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, যেখানে রবার্ট টাকার বিনিময়ে খেলবে। বস্তির সবাই খেলা দেখতে এসেছে। ফিওনারাও সেখানে উপস্থিত ছিল। তারা তাদের স্যারকে উৎসাহ দিচ্ছিল মাঠের বাইরে থেকে। আর খেলায় ফাইনালি রবার্টের টিম জিতে যায়। রবার্ট সেখান থেকে কিছু টাকা পেয়েছে, আর তার কাছে জমানো কিছু টাকা ছিল। আর সেই সকল টাকা একত্রিত করে সে দাবা অ্যাসোসিয়েশনে জমা দিয়ে আসে। প্রধান কিছুই বুঝতে পারেন না, কিন্তু রবার্ট অনেক খুশি, কারণ বাচ্চাগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। এদিকে রাতের বেলা রবার্টের ওয়াইফ বুঝতে পেরেছে তার স্বামী আজ ফুটবল খেলেছে, এজন্য সে খুবই রেগে যায়, কারণ রবার্টের পায়ে বড় একটি ইনজুরি রয়েছে, যার জন্য ডক্টর তাকে ফুটবল খেলতে নিষেধ করেছে। কিন্তু রবার্ট তার ওয়াইফকে বুঝিয়ে বলে এই খেলাটা সে ওই বাচ্চাগুলোর জন্য খেলেছে। তখন রবার্টের ওয়াইফের অভিমানটা ভাঙে। পরদিন দেখা যায় ব্রায়ান ফিওনার মাকে একজন লোক বোঝাচ্ছে, তোমার ছেলে মেয়ে কাজ শেষে কোথায় যায় তার কোনো খবর রাখো। ফিওনার মা বলে, ওরা তো ভুট্টা বিক্রি করে বাড়িতে চলে আসে। তখন পাশে থাকা একজন মহিলা বলে, ওরা বাড়িতে ফিরে আসে না, বরং একটি জায়গায় যে জুয়া খেলে। এটা শুনে ফিওনার মা চিন্তায় পড়ে যান। তিনি ফলো করা শুরু করেন তার বাচ্চারা কোথায় যায়। এদিকে রবার্ট তার স্টুডেন্টদের মধ্যে আজ একটি দাবার টুর্নামেন্টের আয়োজন করেছে। ফিওনা আর ওখানে থাকা সব থেকে ভালো খেলোয়াড়টি ফাইনাল খেলছিল। সবাই তাদের দুজনকে চারপাশে ঘিরে বসে আছে। আর এক পর্যায়ে নিজেদের মধ্যকার এই টুর্নামেন্টটি ফিওনা জিতে যায়, কিন্তু প্রতিপক্ষ ছেলেটি এটা মেনে নিতে পারে না। সে দূরে যেয়ে বসে কাঁদতে থাকে। তখন রবার্ট যেয়ে বাচ্চাটিকে সান্ত্বনা দেয় যে হার জিত খেলারই অংশ, তুমি আবারও চ্যাম্পিয়ন হবে। এরই মধ্যে ফিওনাদের মা সেখানে চলে আসে। সে তার দুই ছেলে মেয়েকে মারতে মারতে বের করতে থাকে। রবার্ট যে বাধা দিলে তাকে ফিওনার মা বলে, আপনি যদি আর কখনো আমার ছেলে মেয়েকে দিয়ে জুয়া খেলান তাহলে আপনার নামে আমি পুলিশে কমপ্লেন করব। এটা বলে ফিওনার মা তার সন্তানদের নিয়ে সেখান থেকে চলে যান। পরদিন ফিওনার মা স্থানীয় বাজারে দোকান নিয়ে বসেছিল। তখন রবার্ট সেখানে আসে। সে ফিওনার মাকে অনুরোধ করে 5 মিনিট তার সাথে কথা বলার জন্য। ফিওনার মা রাজি হয়। রবার্ট তাকে বোঝাতে শুরু করে, দেখুন দাবা খেলা কোনো জুয়া খেলা নয়, এটা মাথা দিয়ে খেলতে হয়।
জীবনে বারবার এমন সুযোগ আসে না। ওরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে ওদের ভাগ্যটা বদলেও যেতে পারে। ফিওনার মা বলে এই গরিবদের ভাগ্য কখনোই বদলাবে না, আর তাছাড়া ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করার মতো টাকা আমি পাবো কোথায়? রবার্ট বলে টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু অনুমতিটা দিন। আমি আপনাকে প্রমিস করছি এই টুর্নামেন্ট খেলা শেষে ওদেরকে কাম্পালার বেস্ট টিচার পড়াবে। ফিওনার মা কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে, তবে মনে রাখবেন যদি আপনি আপনার প্রমিস ভঙ্গ করেন তাহলে আর আপনি কখনো আমার সন্তানদের ডিস্টার্ব করবেন না। ফিওনা আর তার ছোট ভাই এতক্ষণ লুকিয়ে সবকিছুই দেখছিল। মা রাজি হয়েছে দেখে তারা অনেক খুশি হয়। তারা এসে তাদের মাকে জড়িয়ে ধরে। ফিওনাদের মতো রবার্টও অনেক খুশি। সে সেখান থেকে ফিওনাদের নিয়ে চলে যায়। পরদিন দাবা একাডেমি থেকে বাচ্চাগুলোর জন্য একটি মাইক্রোবাস পাঠানো হয়েছে। বাচ্চারা সবাই খুশি মনে সেই মাইক্রোবাসে উঠে যায়। তারা এর আগে কখনোই মাইক্রোবাসে ওঠেনি। বাচ্চাগুলো সবাই গান করছিল। আজ ফিওনা আর ব্র্যান্ডের মতো মাইক্রোবাসের চারপাশে অনেকেই ভিড় করেছে নানা জিনিস বিক্রি করার জন্য। মাইক্রোবাসটি চলতে থাকে আর বাচ্চাগুলো মজা করতে থাকে, কিন্তু তাদের মজাগুলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় যখন তারা কিংস কলেজ দেখতে পায়। গাড়ি কিংস কলেজের মেইন দরজা দিয়ে ভেতরে ঢোকে। এই প্রতিযোগিতা উপলক্ষে সেখানে অনেক বাচ্চারাই এসেছে, কিন্তু চারপাশের পরিবেশ দেখে এই বস্তির বাচ্চাগুলো একদম মানসিকভাবে ভেঙে পড়েছে। রবার্ট তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করে। সে তাদেরকে সুপারস্টার বলে ডাকতে থাকে, কিন্তু বাচ্চাগুলো একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। তারা সবাই একটি হলরুমে একত্রিত হয়েছে, যেখানে দাবা বোর্ডের প্রধান সকলের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। এখানে বাচ্চাদের জন্য অনেক খাবারের আয়োজন করা হয়েছে। ব্র্যান্ডরা তো এই আধুনিক সমাজের নিয়ম কানুন জানে না, তাই সে খাবার দেখা মাত্রই খেতে চায়, যেটা চেয়ারম্যান দেখে ফেলে। তখন চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলে, আমাদের এখানে কিছু সমাজে পিছিয়ে পড়া অতিথি এসেছে। আমরা চাই তারা এখান থেকে কিছু শিখে যাক, যাতে করে তারা তাদের সমাজটাকেও বদলাতে পারে। এরপরে খাবারের মেইন পর্ব শুরু হয়। ব্র্যান্ড তো প্রথমে আস্ত মুরগি নিয়ে খেতে শুরু করে। তখন রবার্ট সবাইকে বুঝায় এখানে হাত দিয়ে খেতে হয় না, এখানে ছুরি দিয়ে খেতে হয়। বাচ্চারা চেষ্টা করছিল, কিন্তু তারা তো এভাবে খেতে অভ্যস্ত না। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা রবার্ট বাচ্চারা যেখানে ঘুমাচ্ছিল সেখানে আসে। তখন রবার্ট কিছুটা শকড হয়, কারণ বাচ্চাদের বিছানাগুলো ছিল একদম গোছালো। তারা সেই বিছানায় ঘুমায়নি, কারণ এমন বিছানায় বাচ্চাগুলো ঘুমাতে অভ্যস্ত না। তারা সবসময় মাটিতে ঘুমাতেই অভ্যস্ত, তাই তারা ফ্লোরেই শুয়ে পড়েছে। রবার্ট বাচ্চাগুলোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলে, গুড নাইট সুপারস্টার। পরদিন সকাল হয়। রবার্ট বাচ্চাদেরকে এসে গুড মর্নিং বলে, কিন্তু বাচ্চাগুলোর মুখ ছিল একদম মলিন। একটি বাচ্চা তো খাটের নিচে বসে কাঁদছিল। রবার্ট তাকে খাটের নিচ থেকে বের করে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। এখানে অনেকগুলো বাচ্চাই একসাথে কাঁদছে, কারণ তারা মানসিকভাবে একদমই ভেঙে পড়েছে। রবার্ট বিষয়টা বুঝতে পারে। তখন সে নানাভাবে বাচ্চাদেরকে হাসানোর চেষ্টা করতে থাকে। সে তাদেরকে জোকস বলতে থাকে, আর ফাইনালি বাচ্চাগুলো নর্মাল হতে শুরু করেছে। রবার্ট তখন সবাইকে বোঝায়, দেখো এখানে অনেক বাচ্চারাই এসেছে। তাদের টাকা পয়সার অভাব নেই, শিক্ষার অভাব নেই, না আছে কাপড়ের অভাব, কিন্তু তোমাদের সবকিছুর অভাব রয়েছে। ওরা এই খেলাটা খেলতে এসেছে মজার জন্য, কিন্তু তোমরা এই খেলাটা খেলতে এসেছো ভাগ্য পরিবর্তনের জন্য। তাই তোমাদের এই খেলাটা সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলতে হবে। বাচ্চাগুলো ভেঙে যাওয়া মনোবল আবারও ফিরে পায়, আর ফাইনালি সেই টুর্নামেন্টটি শুরু হয়। একে একে সকল বাচ্চারা খেলার রুমে প্রবেশ করে। ব্র্যান্ড ফিওনারাও সেখানে প্রবেশ করেছে। বাচ্চাগুলো সবাই এক এক টেবিলে প্রতিপক্ষের সামনে বসে যাচ্ছে, কিন্তু রবার্ট ফিওনাকে সব থেকে ভালো খেলোয়াড়টির সাথে খেলতে বলে। ফিওনা ভয় পায়। সে বলে ওখানকার 1 নম্বর প্লেয়ার, আমি ওর সাথে পারবো না। রবার্ট তাকে আত্মবিশ্বাস যোগায়, বলে যে তোমাকে যদি সেরা প্রমাণ করতে হয় তাহলে ওকেই হারাতে হবে। ফিওনা ভয় ভয় ছেলেটির সামনে বসে আর হাত মেলায়। ছেলেটি হাত মেলানো শেষে নিজের হাতটা কাপড়ে মুছে নেয়। অন্যান্য বাচ্চারাও যে যার পজিশনে বসে গিয়েছে। বোর্ড প্রধান খেলা শুরুর নির্দেশ দেন। টুর্নামেন্ট শুরু হয়ে যায়, কিন্তু শহরের আধুনিক বাচ্চাগুলো খেলোয়াড় হিসেবে এই বস্তির বাচ্চাগুলোকে একদমই পাত্তা দিচ্ছে না। খেলা চলতে থাকে। 1 নম্বর প্লেয়ারটি নানাভাবে ফিওনাকে টিস করতে থাকে, কিন্তু ফিওনা চুপচাপ খেলে যাচ্ছিল। বোর্ড প্রধান এসে রবার্টকে বলে, তুমি তো ভালোই প্ল্যান করেছো। সব থেকে ভালো খেলোয়াড়টির সামনে একটি আনাড়ি মেয়েকে বসিয়েছো। রবার্ট তেমন কোনো উত্তর দেয় না। এরই মধ্যে দেখা যায় বস্তির বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চা জিতে যায়। সে তো মহা খুশি। সে চিৎকার করে বলতে থাকে আমি জিতে গেছি, কিন্তু অন্যদিকে আরেকটি বাচ্চা হেরে যায়। সে কান্না শুরু করে দেয়। তখন রবার্ট তাকে শান্ত করার জন্য তাকে নিয়ে বাইরে চলে যায়। হলরুমের অন্য বাচ্চারা এটা দেখে হাসাহাসি করছিল, কিন্তু এদিকে ফিওনা সেই 1 নম্বর ছেলেটির খেলা জমে উঠেছে। সেই ছেলেটির বন্ধুরাও তাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছে, কারণ তারা নিশ্চিত যে তাদের বন্ধুই জিততে চলেছে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ফিওনা ম্যাচটি জিতে যায়। সেই ছেলেটির রাগী গুটিগুলো ফেলে দেয়। এরপরে ফিওনাকে এবছরের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। তাকে গোল্ড মেডেল দেওয়া হয়। হলভর্তি উপস্থিত সবাই অনেক খুশি। সবাই হাততালি দিয়ে ফিওনাকে সংবর্ধনা জানাচ্ছে। বোর্ড চেয়ারম্যান নিজ হাতে ফিওনাকে মেডেল পরিয়ে দেন। বাচ্চারা যতটা ভীত হয়ে স্কুলে প্রবেশ করেছিল তার চেয়ে অনেক গুণ বেশি খুশি হয়ে স্কুল থেকে বের হচ্ছে। ফিওনার এখনো বিশ্বাস হচ্ছে না সে সব থেকে বেস্ট প্লেয়ারকে হারিয়েছে। রবার্ট তাকে বুঝায়, ফিওনা তুমি নিজ যোগ্যতায় হারিয়েছো। রবার্ট এবার ফিওনাকে বলে, এবার চলো তোমাকে কাম্পালার সব থেকে বেস্ট টিচারের সাথে পরিচয় করিয়ে দেই। পরদিন রবার্ট ফিওনাকে তার বাসায় নিয়ে আসে। সে ফিওনা
ফিওনাকে তার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেয়। রবার্টের ওয়াইফ ফিওনাকে খুব অল্প সময়ের মধ্যে একদম আপন করে নেয়। পরদিন সকালবেলা ফিওনা আর ব্রান যথারীতি তাদের ভুট্টো বিক্রিতে ব্যস্ত ছিল। হঠাৎ করে পেছন থেকে একটি লোক ভুট্টা কেনার জন্য ব্রানকে ডাক দেয়। ব্রান যখন রাস্তা ক্রস করছিল তখন একটি বাইক এসে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। ফিওনার সাথে সাথে চিৎকার করে ওঠে। সে দৌড়ে তার ভাইয়ের কাছে যায় আর সবার কাছে সাহায্য চেতে থাকে, কিন্তু ওখানে তাকে একটি বাইকের লোক জানিয়ে দেয় যদি তাকে টাকা দেওয়া হয় তাহলে সে কেবলমাত্র সাহায্য করতে পারবে। ফিওনা তার কাছে থাকা সকল টাকা ওই লোকটিকে দিয়ে দেয় আর সে তার ভাইকে নিয়ে ওই বাইকে ওঠে। যাবার পথে সে তার মাকেও বলেছে ব্র্যান্ডের কথা। তার মাও তাড়াহুড়ো করে তাদের পিছু পিছু হসপিটালে আসে। হসপিটালে ব্র্যান্ডকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজন হসপিটাল কর্মী এসে ব্র্যান্ডের মাকে পাওনা সকল বিল পরিশোধ করতে বলে। ব্র্যান্ডের মা বিল পরিশোধ করে এসে তার ছেলেকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ আর একটি অতিরিক্ত দিন তাকে এখানে রাখার মতো টাকা তাদের কাছে নেই। কিন্তু ফিওনারা যখন সবাই বাসার সামনে আসে তখন তারা এসে দেখতে পায় আগে থেকেই তাদের বাড়িওয়ালা সেখানে বসে আছে। সে ভাড়ার জন্য এসেছে। ফিওনার মা তখন ফিওনাকে বলে তোমার কাছে জমানো টাকাগুলো ওনাকে দিয়ে দাও। ফিওনা বলে মা আমি ওই টাকাগুলো তো ওই বাইকারকে দিয়ে দিয়েছি, না হলে সে ব্র্যান্ডকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেত না। ফিওনার মা বলে তুমি এটা কি করেছো? ফিওনার মা বাড়িওয়ালিকে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু সেই মহিলা কোনো কথা শুনতেই রাজি না। সে ঘরের ভিতরে যায় আর ফিওনাদের জিনিসপত্র বাইরে ছুড়ে মারে। ফিওনারা তাদের মাথা গোঁজার জায়গাটিও হারালো। ফিওনার মা অনেক কান্না করে অনুরোধ করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। পুরো পরিবারটি রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে। ব্র্যান্ড তো অসুস্থ ছিল, তাই তাকে বয়ে বেড়ানোর জন্য ফিওনার তার মাকে অনেক কষ্ট পোহাতে হচ্ছিল। তারা ওই রাতটা রাস্তার পাশেই কাটানোর সিদ্ধান্ত নেয়। ফিওনার মা তাদের পুরনো পারিবারিক অ্যালবাম দেখে অনেক মন খারাপ করছিলেন। কত সুখী পরিবার ছিল তাদের। ফিওনা এসে তার মাকে সান্ত্বনা দেয়। ফিওনার মায়ের দু চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা রবার্ট ফিওনাদের জন্য রুটি নিয়ে আসে তাদের সাথে দেখা করতে। খাবার পেয়ে ফিওনা অনেক খুশি হয়। রবার্ট আর ফিওনা খোলা আকাশের নিচে বসেই দাবা খেলছিল। রবার্ট ফিওনাকে জিজ্ঞেস করে তুমি নাকি দাবা খেলাটা ছেড়ে দিয়েছো? ফিওনা বলে হ্যাঁ, আমাদের পরিবারের অবস্থা এখন একদমই ভালো না। আমাদের আয়ের কোনো উৎস নেই, থাকার কোনো জায়গা নেই। রবার্ট বলে তুমি তো ভালো করেই জানো দাবা খেলাটা একটি ভাগ্য বদলেরও খেলা। তোমার এই খেলাটা ছাড়া উচিত হবে না। আমিও তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি। এদিকে ফিওনা রবার্টের সাথে খেলা গেমটি খুব সহজে হেরে যায়, যার ফলে সে আরো বেশি হতাশ হয়ে পড়ে। রবার্ট তখন তাকে বোঝায় দাবা খেলায় হতাশার কোনো জায়গা নেই, তুমি গেমে ফোকাস করতে পারছো না তাই তুমি ভেঙে পড়ছো। ওই দিন রাতের বেলা ফিওনারা তাদের ঘরের সামনে বসেছিল। তখন ফিওনার বড় বোন নাইট তার বয়ফ্রেন্ডের সাথে সেখানে আসে। ফিওনা তার বড় বোনকে দেখে অনেক খুশি হয়, কিন্তু অন্যদিকে তার মা মোটেও খুশি না। মেয়ের এই ড্রেস দেখে সে আরো বেশি রেগে যায়। সে তার বড় মেয়েকে বলে আমাকে ভয় পাস না ঠিক আছে, কিন্তু উপরে কিন্তু একজন আছে, সে সবকিছুই দেখছে। নাইট তার মায়ের কথায় কোনো পাত্তা দেয় না। সে ফিওনার হাতে কিছু টাকা দেয় আর বলে এগুলো দিয়ে পরিবারের খেয়াল নিস। এটা বলে সে তার বয়ফ্রেন্ডের সাথে আবারও সেখান থেকে চলে যায়। ফিওনা তার মাকে বোঝায় তার বড় বোনকে ক্ষমা করে দিতে। পরদিন থেকে ফিওনার ব্র্যান্ড আবারও দাবা খেলায় যোগ দেয়। এভাবে 2009 সাল চলে আসে। ফিওনা এখন অনেক কম্পিটিশনেই যোগদান করে। ফিওনারা কিছু টাকা জমিয়ে একটি নতুন ঘরও ভাড়া নেয়। এই নতুন ঠিকানায় শুরু হয় তাদের নতুন জীবন। এদিকে রবার্টের ওয়াইফ ফিওনাদের নিয়মিতই পড়াতো। ফিওনা এখন ভালোই লিখতে পড়তে জানে। এদিকে ফিওনা যেসব কম্পিটিশন হেরে যেত সেখান থেকে সে তার ভুলগুলো এখনো খুঁজে বের করার চেষ্টা করে, যার ফলে ফিওনা ধীরে ধীরে একজন পারফেক্ট খেলোয়াড় হয়ে ওঠে। এখন সে প্রায় কম্পিটিশনই খুব সহজে জিতে যায়। এরই মধ্যে সে অনেকগুলো ট্রফি জিতেছে। একদিন নদীর ধারে বসে কোচ ফিওনাকে খেলা শেখাচ্ছিল। তো তখন কোচ ফিওনাকে বলে তুমি এই চালটা কেন দিলে? এর জন্য তো তুমি হেরে যাবে। কোচ সামনের 4টা চালের কথা ফিওনাকে বলে। তখন ফিওনা কোচকে কিছু না বলে কোচের বলা সেই সামনের 4টি চাল সে দেয়, আর তারপরে সে আরো 4টি চাল দেয়, যার ফলাফল দাঁড়ায় কোচ হেরে যায়। ফিওনার এই প্রতিভা দেখে কোচ একদম নিস্তব্ধ হয়ে যায়। সে বলে ভালো প্লেয়াররা সামনের 4টি চালের কথা চিন্তা করে, কিন্তু তুমি সামনের 8টি চালের কথা মাথায় রেখেছো। তুমি কোনো সাধারণ খেলোয়াড় না। কোচ কিছুক্ষণ নদীর পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর সে ফিওনাকে বলে তোমার এখন সময় এসেছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। ফিওনা বলে কোচ আমি তার যোগ্য না। কোচ রবার্ট বলে তুমি গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্য, তোমাকে হতেই হবে ফিওনা। ফিওনা মনের মধ্যে অনেক আশা পায়। পরের দৃশ্যেই দেখা যায় রবার্ট ফিওনা আর ব্র্যান্ডের ভর্তির জন্য একটি স্কুলে এসেছে। সেখানে তাদের ভর্তির বিষয়ে কথা বলছিল। এরই মধ্যে তার ফোনে একটি কল আসে। ফিওনারা আন্তর্জাতিক একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এই খবর শুনে রবার্ট তো মহা খুশি। সে সরাসরি ফিওনার মায়ের কাছে চলে যায়। সে তাকে জানায় ফিওনারা সুদানে একটি টুর্নামেন্ট খেলতে যাবে, যেটার আয়োজক জাতিসংঘ, কিন্তু সুদানের অবস্থান এখান থেকে 1000 মাইল দূরে। ফিওনার মাথায় ভয় পাচ্ছিল, কিন্তু রবার্ট তাকে আশ্বস্ত করে এবার তারা কোনো মাইক্রোবাসে যাবে না, এবার তারা সরাসরি উড়োজাহাজে যাবে। আর রবার্ট তাকে এটাও বলে সেখান থেকে ফিরে আসার পরে সে ফিওনার ব্র্যান্ডের ভর্তির ব্যবস্থা করবে, তাও সম্পূর্ণ স্কলারশিপে। এটা শুনে ফিওনার মা অনেক খুশি হয়। পরের দৃশ্যেই দেখা যায় ফিওনা রেডি হয়েছে সুদান যাওয়ার জন্য। তার মা তাকে বিদায় দিচ্ছে। ফিওনারা চলে গেলে মাতা সন্তানদের জন্য দোয়া করে। এই বাচ্চাগুলো আগে কখনোই প্লেনে ওঠেনি,
এমনকি প্লেন সামনাসামনিও দেখেনি, তাই তারা প্লেনের নিয়ম কানুনগুলো ভালোভাবে জানে না। প্লেন চলতে শুরু করেছে। ফিওনাদের অনেক বন্ধু বান্ধবও তাদের এয়ারপোর্টে বিদায় দিতে এসেছিল। তারাও চোখের সামনে দেখতে পায় ফিওনাদের প্লেনটা উড়ে যাচ্ছে। ফিওনা অনেক ভয় ভয় জানলা দিয়ে নিচের দিকে তাকায়। সে বাইরের পরিবেশ দেখে কোচকে জিজ্ঞেস করে, আচ্ছা কোচ, এটাই কি স্বর্গ? কোচ বলে, এটা স্বর্গ না, স্বর্গ এর থেকে একটু উপরে। সবাই সুদানে পৌঁছে গিয়েছে। তাদের থাকার ব্যবস্থা খুব সুন্দর একটি হোটেলে করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে বাচ্চারা এখানে এসেছে। তারা সবাই প্র্যাকটিস করছিল। ফিওনাও একটি মেয়ের সাথে প্র্যাকটিস করছিল, আর তার মাধ্যমে ফিওনা জানতে পারে আন্তর্জাতিক তালিকাভুক্ত একজন প্লেয়ার হলে ওই দেশের সরকার থেকে বেতন পাওয়া যায়। তার জন্য কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে হয়। আর এর পরের দৃশ্যেই দেখা যায় ফিওনা মূল খেলা ওই মেয়েটিকে হারিয়ে দেয়। উগান্ডা থেকে রবার্টের সাথে আসা প্রত্যেকটি বাচ্চাই জিতে যায়। তারা খুশিতে নাচতে থাকে। এরপরে আসে রেজাল্ট ঘোষণার পালা। তৃতীয় স্থান অধিকার করেছে কেনিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বাগতিক দেশ সুদান। রবার্ট অনেক টেনশনে ছিল, আর তখনই প্রথম স্থানের নাম ঘোষণা করা হয়। আফ্রিকার মধ্যে সবাইকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে উগান্ডা। রবার্ট সহ সবাই একদম খুশিতে ফেটে পড়ে। এরপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে সবাই উগান্ডার জাতীয় সঙ্গীত গাইছিল। দৃশ্য পরিবর্তন হয়। ফিওনার মা দেখতে পায় ফিওনার ব্র্যান্ড ফিরে এসেছে। ফিওনার হাতে তখন সেই কাঙ্ক্ষিত ট্রফি ছিল। ফিওনার মা বলে, আবার ওই একই জিনিস, সব থেকে ভালো হতো যদি এগুলো রান্না করে খাওয়া যেত। ফিওনা দেখতে পায় তার বড় বোন নাইট তাদের বাসায় থাকে। ফিওনার মা ফিওনাকে বসতে বলে, আর হাসি মুখে বলে, মা আজ তোমার জন্য সব থেকে ভালো খাবার রান্না করেছি। ফিওনা খাবার বাটি হাতে নিয়ে চুপ করে বসে থাকে। সে চারপাশ দেখছিল। এতদিন সে অনেক লাক্সারি একটি লাইফের মধ্যে ছিল, দামি হোটেলে ছিল, দামি দামি খাবার খেত, কিন্তু এখন সে বাস্তবতায় ফিরে এসেছে। এটাই তার বাস্তবতা। ফিওনার এই অর্জন পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। অনেক টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নিতে আসে। ফিওনাকে এখন টিভিতে দেখানো হয়। সে এখন উগান্ডার একজন ইউথ আইকন। বাবা মায়েরাও এখন চায় তাদের সন্তানরা যেন ফিওনার মতো হয়, তাদের যেন টিভিতে দেখায়। ফিওনার এখন অনেক নাম খ্যাতি হলেও তার ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরের দৃশ্যেই দেখা যায় ফিওনার মা রবার্টের সাথে দেখা করতে এসেছে। সে রবার্টকে বলে, আপনি বলেছিলেন এই দাবা ফিওনার ভাগ্য পরিবর্তন করে দিবে, কিন্তু তার ভাগ্য পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার মেয়ে ফিওনা পরিবর্তন হয়ে গিয়েছে। সুদান থেকে আসার পর থেকে ফিওনা নিজের বাস্তবতাকে মেনে নিতে পারছে না। সে এখন ঘরের কাজও করতে চায় না। তাকে ঘরের কোনো কাজ করতে বললে সে বলে সে একজন দাবা চ্যাম্পিয়ন। আমার মেয়ের এই পরিবর্তনের জন্য শুধুমাত্র আপনিই দায়ী। রবার্টও ফিওনার সাথে সামনাসামনি কথা বলে বুঝতে পারে ফিওনা আসলেই বদলে গিয়েছে। সে এখন আর তার বাস্তবতাকে মেনে নিতে চায় না। রবার্ট তাকে এই পরিবর্তনের কারণ জিজ্ঞেস করলে সে বলে, আমি যে মেয়েটাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি সে তার কোচের সাথে দেখা করতে মিশর থেকে রাশিয়াতে যায়। অনেক টাকা খরচ করে সে শেখার পেছনে। তার কম্পিউটার রয়েছে, তার ভালো ভালো কাপড় রয়েছে, কিন্তু কোচ আমি তাকে হারিয়েছি, আমি তার থেকে ভালো খেলি, তো আমার সেসব কেন নেই? আমাকে কেন এখনো ক্ষুধার সাথে লড়াই করতে হবে? এটা বলে ফিওনা সেখান থেকে চলে যায়। রবার্ট রাতের বেলা তার ওয়াইফের সাথে ফিওনার এই বিষয়টি শেয়ার করে। এদিকে ফিওনা রাতের বেলা দাবা শেখার বই পড়ছিল। তখন তার মা আগুন নিভিয়ে শুয়ে পড়তে বলে। ফিওনা বলে, আমার পড়া এখনো অনেক বাকি। ফিওনার মা তখন তাকে বলে, তোমার পড়াটা জরুরি না, বাসায় আগুন জ্বালানোর মতো তেল নেই। ফিওনা তখন বাধ্য হয়ে আগুন নিভিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা ছোট ভাই ব্রায়ান তার মাকে বোঝায়, ফিওনা অনেক ভালো একজন প্লেয়ার, আমরা যদি ওকে সুযোগ দিই তাহলেও আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এসব কথা শুনে মা ব্রায়ানকে অনেক বকাঝকা করতে থাকে, কিন্তু পরক্ষণেই দেখা যায় মা একটি নতুন ড্রেস বের করেছে, আর সেই ড্রেসটি সে পরে নেয়। আর তারপর সে স্থানীয় বাজারে আসে। সে মূলত এখানে এই ড্রেসটি বিক্রি করতে এসেছে, আর সে সেই ড্রেসটি 1200 টাকায় বিক্রি করে দেয়। এই ড্রেসটি বিয়ের সময় তার মা তাকে উপহার দিয়েছিল, আর ওই টাকা দিয়ে আসার সময় ফিওনার মা দোকান থেকে তেল কিনে নেয়, যাতে তার মেয়ে আজ রাতে ভালোভাবে বই পড়তে পারে। এদিকে রাতের বেলা ফিওনা তার মাকে দেখা মাত্রই আগুন নিভিয়ে দেয়। তখন তার মা নিজে এসে পুনরায় আগুন জ্বালিয়ে দেয়। ফিওনা কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু তার মুখে হাসি ফোটে। সে আবারও মন দিয়ে দাবার বইটি পড়তে শুরু করে। পরদিন সকালবেলা মা ফিওনার চুল আশ্রয় দিচ্ছিল। তখন ফিওনা তার মাকে বলে, মা দেখো, তোমাকে আমি একদিন সুন্দর একটি বাড়ি কিনে দিব, যেখানে তুমি আমি সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকবো। মেয়ের এই আকাশ কুসুম কল্পনা শুনে মায়ের মুখে হাসি ফোটে। এভাবে 2010 সাল চলে আসে। ফিওনাকে এখন হারানোটা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে উগান্ডায়। সে এখন প্রত্যেক খেলাই খুব সহজে জিতে যায়, কিন্তু কোচ তাকে বুঝায় ফিওনা ওভার কনফিডেন্স হওয়া ঠিক না। ফিওনা বলে, কোচ যদি আমাকে মাস্টার হতে হয় তাহলে তো আমাকে ওভার কনফিডেন্স হতেই হবে। এরই মধ্যে ফিওনার এশিয়ান অলিম্পিয়াডে খেলার সুযোগ হয়। সবাই মিটিং করছিল। ফিওনা অনেক ভালো একজন খেলোয়াড় সবাই মানে, কিন্তু এত বড় একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য ফিওনা এখনো প্রস্তুত না। ফিওনা তখন তাদের জানায়, দেখুন আমাকে মাস্টার হতেই হবে, আমাকে এই টুর্নামেন্টে জিততে হবে, আর আমি যদি এই টুর্নামেন্টে জিতে যাই তাহলে তো আপনাদেরই লাভ। পরের দৃশ্যেই দেখা যায় ফিওনারা অলরেডি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্লেনে উঠে গিয়েছে। কোচ তাকে নানা ধরনের টিপস দিচ্ছিল। প্লেনের বাকি যাত্রীরাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা সবাই নিজেদের মতো করে প্র্যাকটিস করছিল, কিন্তু ফিওনা ছিল ওভার কনফিডেন্ট। সে চুপচাপ প্লেনের সিটে বসে গান গাচ্ছিল। এরই মধ্যে প্লেন রাশিয়া
ভাসিয়ে পৌঁছে যায়। সেখানে স্নোফল হচ্ছিল। আফ্রিকা থেকে আসা এই মেয়েটি জীবনের প্রথম স্নোফল দেখছে। এই অলিম্পিয়াডে উগান্ডার হয়ে প্রতিনিধিত্ব করছিল ফিওনা। সে তাদের দেশের জাতীয় পতাকা বহন করছিল। খেলা শুরুর আগ মুহূর্তে ফিওনা তার কোচ রবার্টকে বলতে থাকে, কোচ আজকের এই টুর্নামেন্ট আমি জিততে চাই আপনার জন্য, আমার মায়ের জন্য, আমার মায়ের স্বপ্নগুলো পূরণের জন্য। কোচ ফিওনাকে বলে, ফিওনা খেলাটা তুমি ইমোশন দিয়ে খেলতে চেও না, খেলাটা তুমি জেতার জন্য খেলতে চেও। এদিকে উগান্ডার সবাই অধীর আগ্রহে টিভি আর রেডিওর সামনে বসে আছে। তারা সবাই ধারাভাষ্য শুনছিল। সেখানে বারবার ফিওনার নাম বলা হচ্ছিল। এরই মধ্যে খেলা শুরু হয়ে যায়। ফিওনার খেলা পড়েছে কানাডিয়ান একটি মেয়ের সাথে। ফিওনার যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্স ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। ফিওনা তার বেশিরভাগ চাল ইমোশনালি দিচ্ছিল, যেটা কিনা পাশে দাঁড়িয়ে থাকা রবার্ট বুঝতে পারছিল। ফিওনা ভুল পথে আগাচ্ছে। সবাই ফিওনাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। আর ফাইনালি ফিওনা ম্যাচটা হেরে যায়। সেই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যায়। ফিওনা অশ্রুভেজা চোখে হলরুম থেকে বের হয়ে আসে। কোচ রবার্ট বুঝতে পারে ফিওনার মনের অবস্থা। ফিওনা রাশিয়ার পথ ধরে দৌড়াচ্ছিল আর চিৎকার করে কাঁদছিল। কোচ রবার্ট এসে তাকে পেছন থেকে ধরে ফেলে আর বলে, তুমি এভাবে কেন ভেঙে পড়ছো? ফিওনা বলে, কোচ, আজ আমি আমার জীবনের বাস্তবতা বুঝতে পারছি। আমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমার জন্যই দাবা খেলা না, আমি যেটা পারি সেটা হলো ওই ভুট্টো বিক্রি করা। ফিওনা বলে, এই দুনিয়া আমার না, আমার দুনিয়া যেটা ছিল সেটাই আছে। কোচ রবার্ট তাকে সান্ত্বনা দেয়, ফিওনা, একটা ম্যাচ হেরে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া না, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। দৃশ্য পরিবর্তন হয়। ফিওনা এখন তার সেই পুরনো জীবনে ফিরে এসেছে যেখান থেকে সে শুরুটা করেছিল। এরই মধ্যে একদিন রবার্টের ফোনে সেই লোকের ফোন আসে যেখানে রবার্ট ইন্টারভিউ দিতে গিয়েছিল। রবার্টের খুব ভালো একটি পোস্টে চাকরি হয়েছে। এই চাকরিটা রবার্টের ভীষণ প্রয়োজন, কিন্তু রবার্ট কেন জানি এখনো ডিসিশন নিতে পারছে না। সে লোকটিকে বলে, আমাকে একটু আমার পরিবারের সাথে কথা বলতে দিন, তারপর আমি আমার ডিসিশন জানাচ্ছি। এদিকে ফিওনাকে এখনো তার মহল্লার লোকজন উৎসাহ দিয়ে যায়, আগামীবার তুমি ট্রফিটা জিতবে। এমন একদিন উগান্ডায় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে ঝড়টা বাড়তে থাকে আর বৃষ্টিটা পরিণত হয় বন্যায়। ফিওনাদের পুরো ঘরটা পানিতে তলিয়ে গিয়েছে। ফিওনার মা সর্বোচ্চ চেষ্টা করছে তাদের সে সম্বলটুকু রক্ষা করার জন্য। ফিওনাও তার মাকে সাহায্য করছিল। এরই মধ্যে ফিওনার বড় বোন নাইট তার মাকে জানায় তার পেটে বাচ্চা। এটা শুনে সবাই একদম নিস্তব্ধ হয়ে যায়। সবাই নাইটের মুখের দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যেই দেখা যায় ফিওনা কোচের বাসায় এসেছে। সে তার সাথে কথা বলছিল। ফিওনা তার জীবনের কষ্টের কথাগুলো কোচকে খুলে বলে। কোচ তাকে সান্ত্বনা দেয়। কোচ বলেন, আমি জন্মের পর থেকে অনাথ ছিলাম, কিন্তু আমার বয়স যখন 6 বছর হলো তখন একদিন আমার মা আমার কাছে ফিরে আসলো আর আমার নাম দিল রবার্ট। মা আমার জীবনে 2 বছর ছিল। তারপর একদিন আমার নানি দৌড়াতে দৌড়াতে আসে আর তখন আমি বুঝে গিয়েছিলাম আমার মা পৃথিবী থেকে চলে গিয়েছে। আমি আবারও অনাথ হয়েছিলাম। কোচ বলেন, দেখো ফিওনা, তোমার বা আমার জীবন কারো জীবনই সহজ না। আমাদের প্রত্যেকেরই খারাপ সময়ের গল্প রয়েছে। আমরা ওই স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারবো না, কিন্তু স্মৃতিগুলোকে এক পাশে রেখে আমাদের সামনের দিকে এগোতেই হবে। জীবনটাই এমন। ফিওনা বলে, কোচ, আমি বাড়ি ফিরতে চাই না, আমি এখানে থেকেই পড়তে চাই। কোচ ফিওনাকে এখানেই থাকতে বলে আর তাকে ভরসা দেয় যে সে তার মায়ের সাথে কথা বলবে। পরদিন সকালবেলা কোচ কিছু একটা নিয়ে খুবই চিন্তিত ছিল। তার ওয়াইফ যখন স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল, সে রবার্টের মুখ দেখেই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। সে রবার্টকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। রবার্ট তাকে খুব ধীর গলায় বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি যে কোম্পানিতে একটি ইন্টারভিউ দিয়েছিলাম সেখান থেকে আজ কল এসেছিল। আমার খুব ভালো একটা পজিশনে চাকরি হয়েছে আর বেতনটাও যে কোনো সরকারি চাকরির থেকে অনেক বেশি, কিন্তু আমি চাকরিটা করতে চাই না। ওই বাচ্চাগুলোর আমাকে ভীষণ প্রয়োজন। তখন রবার্টের ওয়াইফ তাকে বলে, তুমি আমাকে এই চিনলে, তোমার জীবনের সকল ডিসিশনে আমি তোমার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর আমিও জানি ওই বাচ্চাগুলোর তোমাকে ভীষণ প্রয়োজন। একজন জীবন সঙ্গিনী এর থেকে আর ভালো কি বলতে পারে। এভাবেই 2011 সাল চলে আসে। রবার্ট ফিওনা ব্র্যান্ডের একটি স্কুলে ভর্তি করে দিয়েছে। তারা এখন নিয়মিত স্কুলে যায়। ফিওনা পড়াশোনাটাও খুব মন দিয়ে করে, কিন্তু ফিওনা এখনো বাসায় ফিরে আসেনি। সে এখনো রবার্টের বাসায় থাকে। তাই তার মায়ের মনটা সব সময় খারাপ থাকে। মা তার ছেলে ব্র্যানের কাছে তার মেয়ের কথা জিজ্ঞেস করে। ব্র্যান জানে ফিওনা আর কয়েকদিন পরেই ফিরে আসবে। এদিকে ফিওনা এখনো মাঝে মাঝে সেই ক্লাবে যায় দাবা খেলতে, কিন্তু এখনো সে সেখানে কিছু শিখতে যায় না, বরং সে সেখানে সময় কাটাতে যায়। অনেক ছোট ছোট বাচ্চারা আসে তার সাথে দেখা করতে। রবার্টের সাথে রাতের বেলা ফিওনা দাবা খেলছিল। রবার্ট বারবারই হেরে যাচ্ছিল। তখন রবার্ট ফিওনাকে বলে, তোমার রাবো সেনা টুর্নামেন্টে অংশগ্রহণ করা উচিত। ওখানে যারা খেলতে আসে কেউ গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য খেলতে আসে না, বরং ওই টুর্নামেন্টে যারা খেলে সবাই গ্র্যান্ড মাস্টার। তুমি যদি ওখানে কাউকে হারাতে পারো তাহলে তুমি সরাসরি গ্র্যান্ড মাস্টার হতে পারবে। ফিওনা বলে, কোচ, এখন আর আমি হারার ভয় পাই না, আমি টুর্নামেন্টে খেলবো। কোচ রবার্ট বলে, তুমি তোমার মায়ের মতনই একজন যোদ্ধা। এটা শুনে ফিওনার মুখটা চুপ হয়ে যায়। সেও তার মাকে অনেক মিস করে। কোচ ফিওনাকে বলে, আমিও ঠিক তোমার মতোই খুশি হব যদি তুমি কোনোদিন তোমার মায়ের মুখে সত্যিকারের হাসি ফোটাতে পারো। পরদিন সকালবেলা ফিওনার মা বাজারে জিনিসপত্র বিক্রি করার জন্য বসে। ফিওনা আজ স্কুল থেকে সরাসরি তার মায়ের কাছে এসেছে। নিজের মেয়েকে যে এত সুন্দর পোশাকে দেখবে সে কখনো আশা করেনি। ফিওনা
লিওনের মা অশ্রু ভেজা চোখে তার মেয়েকে জড়িয়ে ধরে। সে ফিওনাকে বলে, তোকে একদম ম্যাডামের মতো লাগছে। ফিওনা তার মায়ের পাশেই বসেছিল। তখন আমরা দূর থেকে কোচ রবার্টকে দেখতে পাই। ফিওনা তখন হাতের ইশারায় তার মাকে কোচকে দেখায়। ফিওনার মা তখন তার ঝুড়িতে থাকা ভুট্টোগুলো উঠায় আর সেগুলো নিয়ে সে রবার্টের কাছে যায় আর রবার্টকে বলে, এগুলো আপনার পরিবারের জন্য আমার পক্ষ থেকে উপহার। ফিওনার মা রবার্টের পায়ে পড়তে যায়। রবার্ট তাকে বাধা দেয়। ফিওনার মা রবার্টের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ রবার্ট ফিওনার জন্য অনেক কিছু করেছে। তার 2 সন্তানের ভাগ্য একদম বদলে দিয়েছে। তখন রবার্ট ফিওনার মাকে ধন্যবাদ দিয়ে বলে, ওদের ভাগ্য যে আপনার মতো একজন মা পেয়েছে। ফিওনার মায়ের মুখে এক প্রশান্তির হাসি ফোটে। সে সেখান থেকে বিদায় নিয়ে আবার তার কাজে ফিরে আসে। দৃশ্য পরিবর্তন হয়। ফিওনার রবার্ট একটি কক্ষে ঢোকার জন্য অপেক্ষা করছিল আর তারপরে ফিওনা একটি হলরুমে প্রবেশ করে, যেটা কিনা এই মুভির প্রথম দৃশ্য ছিল। চারদিকে শুনশান নীরবতা। ফিওনা ধীর পায়ে সামনের দিকে আগাচ্ছে। একজন গ্র্যান্ডমাস্টার তার জন্য অপেক্ষা করছে। এই মেয়েটি বর্তমান উগান্ডার মহিলা গ্র্যান্ডমাস্টার চ্যাম্পিয়ন। ফিওনা আর তার মাঝে আজ ফাইনাল খেলা। ফিওনার মা আজ তার মেয়ের খেলা সরাসরি দেখতে এসেছে। সে অন্যান্য দর্শকদের সাথে বসেছে। ফিওনা তাকে দেখে মুচকি একটি হাসি দেয়। মাইকে তখন ঘোষণা করা হয়, এখন শুরু হতে যাচ্ছে সেই শ্রেষ্ঠত্বের লড়াই। কে হবে উগান্ডার ন্যাশনাল মহিলা চ্যাম্পিয়ন। খেলা শুরু হয়ে যায়। দুজনে হাত মিলিয়ে তাদের প্রথম চালটা দেয়। সবাই অধীর আগ্রহে দুজন মানুষের দিকে তাকিয়ে আছে। দুজন প্লেয়ারই খুবই চিন্তা করে করে চাল দিচ্ছিল। কোচ রবার্ট কিছুটা দূরে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। সময়ের সাথে খেলা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু ফিওনাকে দেখে মনে হচ্ছিল সে কিছুটা নার্ভাস, যার ফলে সে একটি বড় ভুল চাল দিয়ে বসে, যেটা রবার্ট বুঝতে পারে। আর ফিওনা যখন বোঝে তখন সে খুবই হতাশ হয়ে পড়ে। রবার্ট তখন দূর থেকে দাঁড়িয়ে বলে, ফিওনা, এটা তোমার জায়গা, ইটস নাও আর নেভার। নিরাপত্তা কর্মীরা এসে রবার্টকে সরিয়ে নেয়। ফিওনা কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবার স্ট্রংলি গেমে কামব্যাক করে। ফিওনা এখন আর কোনো ভুল চাল দিচ্ছে না, বরং তার প্রতিপক্ষকে ভুল চাল দিতে বাধ্য করছে। ফিওনা তার প্রতিপক্ষ মেয়েটির একটি বড় পাওয়ার খেয়ে ফেলে, যেটা দেখে রবার্ট অনেক খুশি হয়। কিন্তু ফিওনার মা কিছুই বুঝতে পারে না। ছেলে ব্রায়ান তার মাকে বোঝায়, মা, ফিওনা জিতে যাচ্ছে। খেলা যতই সামনের দিকে এগোচ্ছিল, ফিওনা তার প্রতিপক্ষকে কোণঠাসা করছিল। রবার্ট থেকে শুরু করে সবাই বুঝতে পারছিল ফিওনা ঠিক পথে আগাচ্ছে। প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টার অনেকটাই ঘাবড়ে গিয়েছে। ফিওনা ধীরে ধীরে অনেক গুটিই খেয়ে ফেলেছে। আর ফাইনালি ফিওনা ম্যাচটি জিতে যায় আর প্রতিপক্ষের রাজাটি কোর্টের উপর পড়ে যায়। ফিওনা তার মুখ হাত দিয়ে চেপে ধরে শুয়ে পড়ে। সবাই এক বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে। ফিওনার কোচ অনেক খুশি হয়। ফিওনাও তার মা আর কোচের দিকে তাকিয়ে হাসছে। এরপর দৃশ্য চলে আসে ক্যাটোয়ে শহরের সেই বস্তিতে। সেখানে আজ এক বড় উৎসবের আয়োজন করা হয়েছে। ফিওনা আজ বীরের বেশে তার নিজ ঘরে ফিরছে। সে এখন উগান্ডার ন্যাশনাল চ্যাম্পিয়ন, একজন গ্র্যান্ড মাস্টার। পুরো মহল্লার মানুষেরা গাড়ির চারপাশ ঘিরে রেখেছে। ফিওনা তার ট্রফিটি উঁচিয়ে ধরে। সবাই ফিওনাকে ঘাড়ে করে নেচে বেড়াচ্ছে। বৃদ্ধ থেকে বাচ্চা সবাই উৎসবে ব্যস্ত। এমন খুশি এই মহল্লার মানুষ আগে কখনো হয়নি। অনেক নিউজ রিপোর্টাররাও সেখানে ভিড় করেছে। রবার্ট দূর থেকে ফিওনার মাকে ডাক দেয়। ফিওনার মা লজ্জা পাচ্ছিল। তারপর ফিওনা যে তার মাকে নিয়ে আসে। সবাই মিলে মজা করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। নতুন একটি ভোরের শুরু। ফিওনার পোস্টার এখন দেওয়ালে লাগানো থাকে। তাকে নিয়ে আন্তর্জাতিকভাবে বই লেখা হয়েছে। এভাবে 2012 সাল চলে আসে। ফিওনার এখনো সেই ঘরেই থাকে। ফিওনার মা ঘরের মধ্যে কাজ করছিল। এরই মধ্যে তার ছেলে ব্রায়ান এসে তাকে ডাক দেয় আর বলে, তাড়াতাড়ি চলো মা, এক জায়গায় যেতে হবে। ফিওনার মা তাড়াহুড়া করে বাসা থেকে বের হন। সামনে ফিওনার রবার্ট অপেক্ষা করছিল। তার একটি মাইক্রোবাস নিয়ে এসেছে। সবাই মাইক্রোবাসে উঠে যায়, কিন্তু ফিওনার মা এখনো জানে না যে সে কোথায় যাচ্ছে। সে বারবারই জিজ্ঞেস করছিল, কিন্তু রবার্ট আর ফিওনার মুখে শুধু মুস্কি হাসি। গাড়ি চলতে থাকে আর অনেকটা পথ আসার পরে গাড়িটি রাস্তার পাশের একটি জায়গায় দাঁড়ায়। সবাই গাড়ি থেকে নামে, কিন্তু ফিওনার মা এখনো কিছুই বুঝতে পারছে না। আর রবার্ট আর ফিওনা একজন আরেকজনের দিকে শুধু তাকাচ্ছে। ফিওনার মা জিজ্ঞেস করে, এটা আমরা কোথায় এসেছি? তখন ফিওনা তার মাকে বলে, মা, আমরা আমাদের বাড়িতে এসেছি। এটাই আমাদের বাড়ি, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। ফিওনার মায়ের হাত পা কাঁপছে। সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে শুধু তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। একজন মায়ের জন্য এই মুহূর্তটা কোনোভাবেই এক্সপ্লেন করা সম্ভব না। আর এটা কোনো মন গড়া গল্পও না। এটা সত্যিকারের একটি ঘটনা, যার প্রতিটা মুহূর্ত ছিল সত্য। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর এরপর এই মুভির সত্যিকারের চরিত্রগুলো আর অভিনীত চরিত্রগুলোকে পাশাপাশি দাঁড় করানো হয়। এই পাশের মেয়েটি হচ্ছে সেই সত্যিকারের ফিওনা। এরপর দেখানো হয় সত্যিকারের আর অভিনীত রবার্টকে। তারা দুজনও পাশাপাশি দাঁড়ায়। তারপর আসে ফিওনার মায়ের পালা। ইনি ছিলেন ফিওনার সত্যিকারের মা। আর এই দুই মায়ের হাসির মধ্যে দিয়ে মুভিটি সম্পূর্ণ শেষ হয়ে যায়। আসলে জীবনে যারা লিজেন্ড হয়েছে তাদের পেছনের গল্পটা কখনোই সহজ ছিল না। দেখুন, আমার আপনার ছোটবেলাটা ফিওনার থেকে অনেক ভালো ছিল, কিন্তু আমরা বেশিরভাগই ফিওনার মতো এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারিনি। আসলে জীবনে অনেক বড় কিছু করতে হলে অনেক বড় কিছু কষ্টের সম্মুখীনও হতে হয়। তাই জীবনের কষ্টগুলোকে অভিশাপ মনে না করে অনুপ্রেরণা হিসেবে নিলে জীবনের কষ্টগুলো অনেক হালকা হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।